পর্যাবরণ দিবস পালন করা হচ্ছে, পাশাপাশি আজকের অমৃতা দেবীর বলিদান দিবস। বিশেষ করে অমৃতা দেবীর এই বলিদান দিবসকে স্মরণীয় করা রাখার উদ্দেশ্যে আমরা সারা ভারতবর্ষব্যাপী বিএমএস এর উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে। অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন। অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ জড়িয়ে ধরেছিলেন, কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে, এবং তার তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন। তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের 363 জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান, রাজা তাদেরকেও হত্যার জন্য তাদেরকেও আদেশ দেন প্রজাদের, সৈন্যদের সেখানে বলিতা। এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি, এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যাবরণ দিবস। সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, পানীয় জল সংরক্ষণ করা, জল সংরক্ষণ করা, স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা, পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা। আমাদের পাথেয় আমরা গাছ লাগিয়ে গেলাম, বৃক্ষরোপণ করলাম, কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না, সেটাকেও লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক, এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত, এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য, স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, সুন্দর পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি, এবং সবাইকে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং গুরুজনদের আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। ভারতীয় মজদুর সংঘ পর্যাবরণ দিবস পালন করো। জলকো ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করো, পর্যাবরণ দিবস পালন করো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ভারতীয় মজদুর সংঘ বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করুন, পর্যাবরণ দিবস পালন করুন।
এখন সব লাগাই না একটা ঢুকে তো চল দিল ওইদিকে সব পত্তন তো লাগাই না माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीएमएस बीएमएस ভারত মাতা কে জবরণ দিবস পালন করা হচ্ছে পাশাপাশি আজকের অমৃতা দেবীর বলিদান দিবস বিশেষ করে অমৃতা দেবীর এই বলিদান দিবসকে স্মরণীয় করা রাখার উদ্দেশ্যে আমরা সারা ভারতবর্ষব্যাপী বিএমএস এর উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ জড়িয়ে ধরেছিলেন কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে এবং তার তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের 363 জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান রাজা তাদেরকেও মানে হত্যার জন্য তাদেরকেও আদেশ দেন প্রজাদের সৈন্যদের সেখানে বলিতা এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যাবরণ দিবস সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা পানীয় জল সংরক্ষণ করা স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা আমাদের পাথেয় আমরা গাছ লাগিয়ে গেলাম বৃক্ষরোপণ করলাম কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না সেটাকেও লক্ষ্য রাখতে হবে আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য স্বচ্ছ ভারত সুন্দর ভারত সুন্দর পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি এবং সবাইকে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন এবং গুরুজনদের আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি কোমরটালকে দেন উঠেন কোমরটালকে দেন भारत माता की जय भारतीय मजदूर संघ अमर रहे भारतीय मजदूर संघ अमर रहे पर्यावरण दिवस पालन करो पर्यावरण জলকো भारत माता की पर्यावरण दिवस पालन करो पर्यावरण दिवस पालन करो भारत माता की जय वंदे मातरम
সায় দেখেন না আর ভারতীয় মজদুর সংঘ অমর রে বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করুন পর্যাবরণ দিবস আজকে জুলাইবাড়ির যুব সংঘ এই সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সারা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বছরের মতো যেভাবে গণেশ পূজা হচ্ছে, তাই সেটাকে কেন্দ্র করে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে যুব সংঘ এই সামাজিক সংগঠনের মাধ্যমে এবারে প্রথমবার গণেশ পূজা সেটা শুরু করেছেন এবং উদ্বোধক হিসেবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী দাদা উনি এসেছেন ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে উনি উদ্বোধন করেছেন। তাই আগামী 31 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। তাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এই শুভ উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেকে, যুব সংঘের যারা সামাজিক সংগঠনের যারা যুবক ভাইরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের আজকে এই উৎসবটা আমরা শুরু করতে পেরেছি। সাধারণ যারা আমাদের জুলাইবাড়িবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আগামী 5 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বহিরাজ্য থেকে শিল্পীরা আসবে। আমাদের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটাকে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ। তাই আমি নিজেও উপস্থিত হয়েছেন এবং আমাদের মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক
পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য শ্রদ্ধেয় আমার দাদা মাইলাফরুম মক মহোদয় উনিও এসেছেন। পঞ্চায়েত সমিতি জুলাইবাড়ি আডি ব্লকের উনি রয়েছেন এই পূজা কমিটির প্রেসিডেন্ট তাপসদত্ত মহোদয়, এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় শম্ভু মানিক মহোদয় উনিও আছেন। আমাদের শান্তিবাজার মহকুমায় মাননীয় মহকুমা শাসক উনিও এসেছেন, মনোজ কুমার সাহাজি, এবং আমাদের বাইখরা ওসি উনিও এসেছেন, এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক সুজিত দত্ত মহোদয় উনিও রয়েছেন। আমাদের ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবক নকুল পাল মহোদয় উনিও রয়েছেন। তাই বিশেষভাবে সমগ্র যারা এই উদ্যোগ নিয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং যারা জুলাইবাড়ি বাজার ক্রেতা বিক্রেতা যারা আছেন সকলে সহযোগিতায় আমরা আশা রাখছি আগামী আমাদের 5 দিনব্যাপী এই উৎসব যাতে খুব সুন্দরভাবে, যেহেতু এই প্রথমবারে এই উদ্যোগ, তাই সকলেই যাতে উৎসাহিতভাবে সম্পূর্ণ যাতে করতে পারে এই উৎসব, তাই সকলের কাছে কামনা চেয়েছি। এবং সকলকে আমার আবেদন থাকব যাতে খুব সুন্দরভাবে শান্তিভাবে জাতি জনজাতি বিভিন্ন অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে যাতে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সকলের কাছেই সেটা আবেদন থাকবে। তাই সেটাই আজকে আমরা এই শুভ সন্ধ্যায় যে আমাদের এই শুভ গণেশ পূজা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পূজার আনন্দকে সবাই আমি সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি। আমরা আজকে সিদ্ধিবিনায়ক আজকে জুলাইবাড়ি বাজারে যে যুব সংঘের আয়োজিত যে এমন সময় ওই ধ্যান আমাদের মহর্ষির কাছে দায়িত্ব পড়েছিল মহাভারতের এই কাহিনীগুলো যেন উনি মুখস্থ ছিল, কিন্তু একটা স্মরণীয় হিন্দু সম্প্রদায় যারা আছে পৌরাণিক কাহিনী অনুসারে আমাদের উনি ধ্যান যুগে মহাদেবের কাছে আরাধনা করেছেন, মহাদেব দায়িত্ব দিয়েছেন আমাদের। এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা। এটা মুখস্থ ছিল, লেখার কোনো ব্যবস্থা ছিল, এই দায়িত্বটা পড়েছিল গণেশের। শুভ চতুর্থীর একটা ছোট্ট ইতিহাস আছে পৌরাণিক কাহিনী অনুসারে। আমরা দেবযুগে আমরা দেখেছি, এবং আমাদের শেষ দিন দেবলীনা নন্দীও আসছেন, বিশিষ্ট গায়িকা কলকাতা থেকে। আপনাদের সবার সহযোগ জেলা পরিষদের মেম্বার শম্ভু মানিক মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন সবাই। শান্তিবাজার এসডিএম স্যার, শান্তিবাজার মহকুমার এসডিএম স্যার শ্রী মনোজ কুমার সাহা মহোদয়কে ওনার কিছু গণেশ পূজা, তো গণেশ পূজার উপলক্ষে জুলাইবাড়ি এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আজকে
জুলাইবাড়ির যুব সংঘ এই সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সারা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বছরের মতো যেভাবে গণেশ পূজা হচ্ছে, তাই সেটাকে কেন্দ্র করে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যুব সংঘ এই সামাজিক সংগঠনের মাধ্যমে এবারে প্রথমবার গণেশ পূজা সেটা শুরু করেছেন এবং উদ্বোধক হিসেবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী দাদা উনি এসেছেন ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে উনি উদ্বোধন করেছেন। তাই আগামী 31 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। তাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এই শুভ উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেকে, যুব সংঘের যারা সামাজিক সংগঠনের যারা যুবক ভাইরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের আজকে এই উৎসবটা আমরা শুরু করতে পেরেছি। সাধারণ যারা আমাদের জুলাইবাড়িবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আগামী 5 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বহিরাজ্য থেকে শিল্পীরা আসবে। আমাদের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটাকে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ। তাই আমি নিজেও উপস্থিত হয়েছেন এবং আমাদের মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য শ্রদ্ধেয় আমার দাদা মাইলফরু মগ মহোদয় উনিও এসেছেন। পঞ্চায়েত সমিতি জুলাইবাড়ি আরডি ব্লকের উনি রয়েছেন এই পূজা কমিটির প্রেসিডেন্ট তাপসদত্ত মহোদয় এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় শম্ভু মানিক মহোদয় উনিও আছেন। আমাদের শান্তিবাজার মহকুমায় মাননীয় মহকুমা শাসক উনিও এসেছেন, মনোজ কুমার সাহাজি, এবং আমাদের বাইখরা ওসি উনিও এসেছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক সুজিত দত্ত মহোদয় উনিও রয়েছেন। আমাদের ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবক নকুল পাল মহোদয় উনিও রয়েছেন। তাই বিশেষভাবে সমগ্র যারা এই উদ্যোগ নিয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং যারা জুলাইবাড়ি বাজার ক্রেতা বিক্রেতা যারা আছেন সকলে সহযোগিতায় আমরা আশা রাখছি আগামী আমাদের 5 দিন ব্যাপী এই উৎসব যাতে খুব সুন্দরভাবে, যেহেতু এই প্রথমবারে এই উদ্যোগ, তাই সকলেই যাতে উৎসাহিতভাবে সম্পূর্ণ যাতে করতে পারে এই উৎসব, তাই সকলের কাছে কামনা চেয়েছি এবং সকলকে আমার আবেদন থাকব যাতে খুব সুন্দরভাবে শান্তিভাবে জাতি জনজাতি বিভিন্ন অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে যাতে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সকলের কাছেই সেটা আবেদন থাকবে। তাই সেটাই আজকে আমরা এই শুভ সন্ধ্যায় যে আমাদের এই শুভ গণেশ পূজা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমাদের মাঝে উপস্থিত আছেন সবাইকে আমি আমন্ত্রণ করব আমাদের পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পূজার আনন্দকে সবাই। আমি সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি, আমরা আজকে সিদ্ধি বিনায়ক আজকে জুলাইবাড়ি বাজারে যে যুব সংঘের আয়োজিত যে এমন সময় ওই ধ্যান আমাদের মহর্ষির কাছে দায়িত্ব পড়েছিল মহাভারতের এই কাহিনীগুলো যেন উনি মুখস্থ ছিল, কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় হিন্দু সম্প্রদায় যারা আছে পৌরাণিক কাহিনী অনুসারে আমাদের উনি ধ্যান যুগে মহাদেবের কাছে আরাধনা করেছেন, মহাদেব দায়িত্ব দিয়েছেন আমাদের। এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন
আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা তখনই এটা মুখস্থ ছিল, লেখার কোনো ব্যবস্থা ছিল না। এই দায়িত্বটা পড়েছিল গণেশের উপর। শুভ চতুর্থীর একটা ছোট্ট ইতিহাস আছে। পৌরাণিক কাহিনী অনুসারে ঘটনাটা হলো আজকে সকাল 7:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে, সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। তো ব্যাপার হয়েছে এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এখন এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে হবে। স্যার এই রাস্তার পাশে তো প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে ঘন ঘন? হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি। যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের ভবিষ্যৎ হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার আমরা যতটুকু জানি গত বছরও এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে, তো এবারও পুনরায় হয়েছে। স্যার কি কারণে ঘন ঘন হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছে স্যার? দেখুন, বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার এখনও না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন অবধি প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারগাছিত আমার এক্সিকিউটিভ সাহেব, ইজি সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরাও ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএল এর সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার আপনার পরিচয়টা সেটা দেবেন। আমি এসটি ওয়াটার রিসোর্স কুমার। ধন্যবাদ স্যার। ইলেকট্রিকের কাটা ইলেকট্রিকের আপনারা না না ওটা ভালো
দীর্ঘদিন ধরিয়া গতবারও করছে বান অল্প অল্প করে ভাঙছে, ভাঙার পরে কেউ খেয়াল করছে না, না করার সত্ত্বে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর 1,00,000 টাকা মানুষ আছে, বাড়ি ঘর সব ভাঙিয়ে নিতে গেছে। এখন আতঙ্ক আছি, আমরা কই যাইমু কই উঠবো, এটাই আমরা যদি একটু খেয়াল করে আমরা একটু বাঁচমু আর কি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? দেও নদী, কুমারঘাট, শিবতলি, দেও নদী, ইয়ংস্টার ক্লাবের লগে 4 নম্বর ওয়ার্ডের। যে এলাকাতে পাটা ভাঙছে এটা কি রাস্তা? রাস্তা, মেইন রাস্তা। আর এরপরে আমরা এদিকে প্রচুর লাখ গাড়ি যাতায়াত করে, 1 লাখ বাড়ি হইব, বাড়ি ঘর মানুষ সবাই ওখানে আতঙ্ক। আমরা রাস্তা ঘুরতে আসি। আচ্ছা, এই এলাকার যারা এখানে স্থানীয় নিবাসী আছে এই রাস্তার উপর দিয়ে চলাচল করে? সবাই আচ্ছা, এদিকে সব রাস্তা দিকে, এদিকেই মেইন রোড। আচ্ছা, বিগত দিনে এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ, গতদিন ঘটছে। পরে তারা বালু আনিয়া, বালু দিয়া, বস্তা দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। আর ওখানে বালু টালু এটি সব ভাঙ্গিয়া লইয়া যাইতে গিয়াছে। এখন আমরা কই যাবো, তারা খেয়ালই করে না এদিকে। এই বিষয়টা নিয়ে বালু দিয়া তারা ডিফা দিয়া গেছে, বস্তা দিয়া বালু দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। আমরা এখন কিভাবে থাকি, বাড়িঘর সব আমরা কিভাবে এখন কার বাড়িতে উঠি? রাস্তা আমরা ঘুরতে আসি। আজকে যে রাস্তাটা ভাঙছে এখানে কত মিটার হইব অনুমান? আচ্ছা, হঠাৎ করে ভাঙিয়া গেছে? হঠাৎ সকালবেলা সবাই মানুষ দৌড়াইতে আইছে, ভাঙ্গিয়া যাইতেছে। মানুষে এখন ছাগলের মধ্যে কান্নাকাটি করতে আছে, কই যাইব কই উঠবো। এই ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে কি কইবেন? দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন? ওই তো আমরা স্থান চাই, আমরা বানুই তো, আমরা কিভাবে থাকবো? লাখের উপরে বাড়িঘর, কিভাবে আমরা থাকবো? আমরা প্রচুর পুরানা বাসিন্দা আমরা। কিভাবে আমরা কারেন্টের খুঁটি ঘর ধমধমিয়া ভাঙিয়া যাইতে গেছে, আমরা কিভাবে থাকবো? হঠাৎ করে ভাঙছে না? এর আগে কোন ফাটল চলে দিছিল? না, আজকে বছর ধরিয়া ভাঙিয়া যাইতেছে, একটু করে ভাঙিয়া যাইতেছে। আর গতবার তারা বালুর বস্তা আনিয়া ডিফা দিয়া গেছে গিয়া। আমরা গেছি পরে সবাই বালু দিয়া গেছে। আপনারা এখানে যারা সাক্ষী হয়েছেন পুরো মানে এখানে এলাকার বাসিন্দা? আমরা এলাকার বাসিন্দা, সবাই সব দিকের মানুষ। কৈলাসর রুটে, আগরতলা রুটে, সব রুটের মানুষ এইদিকেই চলাচল করে। ধন্যবাদ। ঘটনাটা হলো আজকে সকাল 5:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে, সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। তো ব্যাপার হয়েছে, এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে, এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এই মাটির দাঁড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে হবে। স্যার, এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার? এখানে যে ড্রেন সংস্কারের কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে ঘন ঘন?
হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি। যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের পৌঁছে দিয়ে হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার আমরা যতটুকু জানি গত বছরও এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে। তো এবারও পুনরায় হয়েছে। স্যার কি কারণে এই ঘন ঘন হইতেছে, বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার? দেখেন, বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে মানে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন অবধি প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারঘাটস্থিত আমার এক্সিকিউটিভ সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদীগর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএলের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার আপনার পরিচয়টা সেটা দেবেন। আমি এসটি ওয়াটার রিসোর্স কুমার। ধন্যবাদ স্যার। দীর্ঘদিন ধরিয়া গতবারও করছে, বান অল্প অল্প করে ভাঙছে, ভাঙার পরে কেউ খেয়াল করছে না করার করতে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর 1 লাখ টাকা মানুষ আছে, বাড়ি ঘর সব ভাঙিয়ে নিতে গেছে। এখন আতঙ্ক আছি, আমরা কই যাইমু কই উঠমু, এটাই আমরা যদি একটু খেয়াল করে আমরা একটু বাঁচমু আর কি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? দেও নদী, কুমারঘাট, শীততলি দেও নদী, ইয়ংস্টার ক্লাবের লগে 4 নম্বর ওয়ার্ডের। যে এলাকাতে পাটা ভাঙছে এটা কি রাস্তা? রাস্তা, মেইন রাস্তা। আর এরপরে আমরা এদিকে প্রচুর লাখ গাড়ি যাতায়াত করে, 1 লাখ বাড়ি হইব, বাড়ি ঘর মানুষ সবাই ওখানে আতঙ্ক, আমরা রাস্তা ঘুরতেছি। আচ্ছা, এই এলাকার যারা এখানে স্থানীয় নিবাসী আছে এই রাস্তার উপর দিয়ে চলাচল করে সবাই, আচ্ছা, এদিকে সব রাস্তা দিকে, এদিকেই মেইন রোড,
আচ্ছা, বিগত দিনে এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ, গতদিন গড়ছে পরে তারা বালু আনিয়া বালু দিয়া বস্তা দিয়া ডিফা দিয়া গেছে গিয়া আর এখন বালু টালু ইটি সব ভাঙ্গিয়া লইয়া যাইতে গিয়াছে। এখন আমরা কই যাবো, তারা খেয়ালই করে না এদিকে। এই বিষয়টা নিয়ে বালু দিয়া তারা ডিফা দিয়া গেছে, বস্তা দিয়া বালু দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। এখন আমরা কিভাবে থাকি, এখন বাড়িঘর সব আমরা কিভাবে এখন কার বাড়িতে উঠি, রাস্তা আমরা ঘুরতে আসি। আজকে যে রাস্তাটা ভাঙছে এখানে কত মিটার হইব অনুমান? আচ্ছা, হঠাৎ করে ভাঙিয়া গেছে গা? হঠাৎ করিয়া সকালবেলা সবাই মানুষ দৌড়াইতে আইছে, ভাঙ্গিয়া যাইতাছে। মানুষে এখন ছাগলের মধ্যে কান্নাকাটি করতে আছে, কই যাইব কই উঠবো। এই ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে কি কইবেন? দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন? ওই তো আমরা স্থান চাই, আমরা বানুই তো, আমরা কিভাবে থাকবো? লাখের উপরে বাড়িঘর, কিভাবে আমরা থাকবো? আমরা প্রচুর পুরানা বাসিন্দা আমরা। আচ্ছা, কিভাবে আমরা কারেন্টের খুঁটি ঘর ধর্মময় ভাঙিয়া যাইতে গিয়েছে, আমরা কিভাবে থাকবো? হঠাৎ করে ভাঙছে না? এর আগে কোন ফাটল টল দিছিল? না, আজকে বছর ধরে একটু করে ভাঙিয়া যাইতাছে, একটু করে ভাঙিয়া যাইতাছে। আর গতবার তারা বালুর বস্তা নিয়ে ডিখা দিয়া গেছে গিয়া। আমরা গেছি পরে সবে বালু দিয়া গেছে। আপনারা এখানে যারা সাক্ষী হয়েছেন পুরো মানে এখানে এলাকার বাসিন্দা? আমরা এলাকার বাসিন্দা, সবাই সব দিকের মানুষ, কৈলাসর রুটে, আগরতলা রুটে, সব রুটের মানুষ এইদিকেই চলাচল করে। ধন্যবাদ। ঘটনাটা হলো আজকে সকাল 8:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে। 8:30টায় আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। ব্যাপার হয়েছে এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো। স্যার, এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার? এখানে যে ড্রেন সংস্কারের কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে গণগণ? হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি। যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরেও আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের ভবিষ্যৎ হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার, আমরা যতটুকু জানি গত বছরও এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে। তো এবারও পুনরায় হয়েছে। স্যার, কি কারণে ঘন হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার? দেখুন, বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার এখনও না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার, আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারঘাটস্থিত আমার এক্সিকিউটিভ সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএলের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার, আপনার
হোটেলের যে রেস্টুরেন্টে যে হোটেলের কাজ করেন আমরা আপনাদের কাছে আমরা তো এই পেশার সাথে যুক্ত 3 পুরুষ। আমার ঠাকুরদাদা করেছেন, তারপর বাবা করেছেন, আমি করছি। এবার আমাদের 15 জনের মতো দুর্গা ঠাকুর হবে। ওই চলছে আর কি, মোটামুটি সবাইকে নিয়ে। তেমন একটা আগের মতো নেই, সব জিনিসের দাম বেড়েছে, লাভের অঙ্কটা তেমন নেই। স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি। আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুরের কাজ। তো ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাসের 15 তারিখ থেকে রং শুরু হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ছে, লোকের হাজিরা বাড়ছে, সবকিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরকম ভাবে নেওয়া যাচ্ছে না। মাটি, খড়, বাঁশ, সুতলি, তারপরে সাজ সরঞ্জাম, কাপড় চোপড়, এগুলো। আমার মূর্তি এখান থেকে কুমারঘাট, 82 মাইল, ধর্মনগর, এখান থেকে সব মিলিয়ে 5-6 জন লোক আছে। আমার পাশে ধর্মনগর আছে, গুয়াহাটিতে আছে, লোকেলেও আছে। এখানে আমাদের কৈলাসহরে বড় কারখানা বলতে 3টে কারখানা আছে। কি কি নাম? ওনার নাম আছে শুভেন পাল আছে, পরিমল দাস আছে। আপনার কারখানার নাম কি? লোকনাথ মৃৎশিল্পালয়। চলে কোনো রকম টেনে টুনে চলে আর কি। সারা বছরে আমাদের এটা পেশা। সব ধরনের মূর্তি, সিমেন্টের প্রতিমা, মাটির প্রতিমা, সব ধরনের। প্রথম তো আমার বাবা করতেন, ওইখান থেকে শুরু। তারপরে আমি কুমারটুলিতে গিয়ে, কলকাতা কুমারটুলিতে গিয়ে 5 বছর এখানে কাজ করেছি, করে কিছু কাজ শিখেছি। তারপরে আমি করেছি ফাইবারের কাজ। ফাইবারের কাজ কলকাতাতেই করেছি। তারপরে আমি কৃষ্ণনগরে করেছি। কৃষ্ণনগরে করার পরে আমি দিল্লিতে গিয়ে আবার ফাইবারের কাজ করেছি। এইভাবে আমার কাজ করতে করতে এবার আমার 17 বছরের পূর্ণ আমার কারখানা। সর্বোচ্চ 1 লাখের মতো আছে আমাদের, আর নিচে 25,000। অর্ডারটা আমার এখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে। 56 মাসের পরে আমি আর অর্ডার নেই না। আর অর্ডার শুরু হয় আমার বৈশাখ মাস থেকে, অর্ডার শুরু হয়ে যায়। সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা? না, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইনি। ওই সরকারি সাহায্যের আশা আমি আর করছি না।
এই মানে এটা মানে একটু বিরক্তকর এখন। এই সরকারি সাহায্যের নাম আমার কাছে এখন বিরক্তি। এই আমি আর এই চিন্তাধারায় যেতে চাই না। যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে, তা নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি। করেছিলাম অনেক তালবাহানা, এই আসে সেই আসে, আমাদের এরিয়া পড়ছে না, এই পড়ছে না, সেই পারছে না, করতে করতে আমার বয়স 42 হয়ে গেছে। এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে। বাবা, দরকার নেই মাথা গরম করার। অনেক এসেছে, অনেক গেছে, তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই। নিজের হাত জগন্নাথ, যা আমি বুঝি সেই আমি এই তালেই চলছি। এই যে আমরা মূর্তি এতদিন ধরে আমরা 3 পুরুষ ধরে এখানে কাজ করছি, এছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যে মূর্তিটা করলাম, যে তারপরে আমরা মার্কেটিং করব, বাজারে কোথায় নিয়ে রাখবো, আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা, সেখানে নানান ধরনের সমস্যা। আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি। চাউলের শেড আছে, মাছের শেড আছে, ডাইলের শেড আছে, চিরামুড়ির শেড আছে, সবজির শেড আছে, শুটকির শেড আছে, এমনকি সব ধরনের শেড আছে। মূর্তির শেড আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি। আমরা অনেক আবেদন করেছি, আকতি মিনতি কত সরকারকে করেছি, এ আসছে সে যাচ্ছে, আসছে, শুধু আশ্বাসের পর আশ্বাস আর আশ্বাস আর পর আশ্বাস, এর মধ্যেই আমরা ভেসে আছি। আমরা আর স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা ছোটখাটো ঠাকুর করি, কোথায় নিয়ে বেচবো, তার ধুরিতে, তার ছাঁচিতে, তার বারান্দাতে, এই করে করে আমাদের 3 পুরুষ এই চলছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি চাইছি আমার আর কতদিন বাকি আছে, এরপরে যারা আছে, যারা থাকবে, তাদের জন্য একটা সুব্যবস্থা হয়। এই যে এখন আমাদের যে কৈলাসহর ফরেস্ট অফিস রোডে রয়েছে, আমরা একদম বাঁধের নিচে পড়ে গেছি, আমরা ঠাকুর তুলতে পারি না, অনেক কষ্ট, যারা নিতে আসে অনেক কষ্ট, রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে। আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে, তারা যাতে এটাকে ধরে রাখতে পারে, এটাই আমার আবেদন। সব 18 করে
আমরা তো এই পেশার সাথে যুক্ত 3 পুরুষ। আমার ঠাকুরদাদা করেছেন, তারপর বাবা করেছেন, আমি করছি। এবার আমাদের 15 জনের মতো দুর্গা ঠাকুর হবে। ওই চলছে আর কি, মোটামুটি সবাইকে নিয়ে। তেমন একটা আগের মতো নেই, সব জিনিসের দাম বেড়েছে, লাভের অঙ্কটা তেমন নেই, স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি। আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুরের কাজ, তো ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাসের 15 তারিখ থেকে রং শুরু হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ছে, লোকের হাজিরা বাড়ছে, সবকিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরকম ভাবে নেওয়া যাচ্ছে না। মাটি, খড়, বাঁশ, সুতলি, তারপরে সাজ সরঞ্জাম, কাপড় চোপড়, এগুলো। আমার মূর্তি এখান থেকে কুমারঘাট, 82 মাইল, ধর্মনগর, এখান থেকে সব মিলিয়ে 5-6 জন লোক আছে। আমার পাশে ধর্মনগর আছে, গুয়াহাটিতে আছে, লোকেলেও আছে। এখানে আমাদের কৈলাসহরে বড় কারখানা বলতে 3টে কারখানা আছে। কি কি নাম? ওনার নাম আছে শুভেন পাল আছে, পরিমল দাস আছে। আপনার কারখানার নাম কি? লোকনাথ মৃৎশিল্পালয়। চলে কোনো রকম টেনে টুনে চলে আর কি। সারা বছরে আমাদের এটা পেশা। সব ধরনের মূর্তি, সিমেন্টের প্রতিমা, মাটির প্রতিমা, সব ধরনের। প্রথম তো আমার বাবা করতেন, ওইখান থেকে শুরু। তারপরে আমি কুমারটুলিতে গিয়ে, কলকাতা কুমারটুলিতে গিয়ে 5 বছর এখানে কাজ করেছি, করে কিছু কাজ শিখেছি। তারপরে আমি করেছি ফাইবারের কাজ, ফাইবারের কাজ কলকাতাতেই করেছি। তারপরে আমি কৃষ্ণনগরে করেছি, কৃষ্ণনগরে করার পরে আমি দিল্লিতে গিয়ে আবার ফাইবারের কাজ করেছি। এইভাবে আমার কাজ করতে করতে এবার আমার 17 বছরের পূর্ণ আমার কারখানা। সর্বোচ্চ 1 লাখের মতো আছে আমাদের, আর নিচে 25,000। অর্ডারটা আমার এখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে, 56 মাসের পরে আমি আর অর্ডার নেই না। আর অর্ডার শুরু হয় আমার বৈশাখ মাস থেকে, অর্ডার শুরু হয়ে যায়। সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা? না, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইনি। ওই সরকারি সাহায্যের আশা আমি আর করছি না। এই মানে এটা মানে একটা বিরক্তকর হন। এই সরকারি সাহায্যের নাম আমার কাছে এখন বিরক্তি। আমি আর এই চিন্তাধারায় যেতে চাই না। যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে, তা নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি। করেছিলাম অনেক তালবাহানা, এই আসে সেই আসে, আমাদের এরিয়া পড়ছে না, এই পড়ছে না, সেই পারছে না, করতে করতে আমার বয়স 42 হয়ে গেছে। এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে। বাবা, দরকার নেই মাথা গরম করার। অনেক এসেছে, অনেক গেছে, তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই। নিজের হাত জগন্নাথ, যা আমি বুঝি সেই আমি এই তালেই চলছি। এই যে আমরা মূর্তি এতদিন ধরে, আমরা 3 পুরুষ ধরে এখানে কাজ করছি। এছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যে মূর্তিটা করলাম, যে তারপরে আমরা মার্কেটিং করব, বাজারে কোথায় নিয়ে রাখবো, আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা, সেখানে নানান ধরনের সমস্যা। আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি। চাউলের শেড আছে, মাছের শেড আছে, ডাইলের শেড আছে, চিরামুড়ির শেড আছে, সবজির শেড আছে, শুটকির শেড আছে, এমনকি সব ধরনের শেড আছে। মূর্তির শেড আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি। আমরা অনেক আবেদন করেছি, আকতি মিনতি কত সরকারকে করেছি। আসছে, সে যাচ্ছে, আসছে, শুধু আশ্বাসের পর আশ্বাস, আর আশ্বাস আর পর আশ্বাস। এর মধ্যেই আমরা ভেসে আছি। আমরা আর স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা ছোটখাটো ঠাকুর করি, কোথায় নিয়ে বেচবো, তার ধুরিতে, তার ছাঁচিতে, তার বারান্দাতে, এই করে করে আমাদের 3 পুরুষ এই চলছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি চাইছি আমার আর কতদিন বাকি আছে, এরপরে যারা আছে, যারা থাকবে, তাদের জন্য একটা সুব্যবস্থা হয়। এই যে এখন আমাদের যে কৈলাসহর ফরেস্ট অফিস রোডে রয়েছে, আমরা একদম বাঁধের নিচে পড়ে গেছি। আমরা ঠাকুর তুলতে পারি না, অনেক কষ্ট, যারা নিতে আসে অনেক কষ্ট, রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে। আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে, তারা যাতে এটাকে ধরে রাখতে পারে। এটাই আমার আবেদন। হোটেলের যে রেস্টুরেন্টে যে হোটেলের কাজ করেন আমরা দেখতে
She also had delivered his nice speech. Elaborately, he has detailed everything before us. We have Sri Taposh Rai, Secretary Social Welfare and Social Education. He also, in his welcome address, as elaborately, he has also mentioned so many things. We have Sri Shamal Prasad Saikia, Chairperson Assam NCPCR, and then Keshan Pradeep Kumar, Chairperson Manipur NCPCR, then Srimati Jayanti Devarma, Chairperson Tripura Commission for Protection of Child Rights. Delegates from northeastern states, officers and staff of TCPCR and Social Welfare and Social Education, and my dear media friends. Respected dignitaries and officials from NCPCR and state NCPCR, and esteemed colleagues from the government of Tripura, distinguished guests, ladies and gentlemen, the most importantly, the young participants present here today. It is indeed a privilege and honor for me to welcome you all to the Northeastern Regional Convention on Child Rights, particularly the Northeastern officials who have come from the other states of the Northeastern region. Our Honorable Prime Minister already have mentioned this Northeastern region as Ashtalakshmi. So it is our proud privilege, and we are very glad that you have come from all the Northeastern region. And regarding children's, already my previous speaker already have mentioned that what should be our direction and what should be our way of dealing with those children. We know that children's right space within the human rights space domain, and they are not a miniature adult form. They are human beings. So we must protect them, and they were their unique needs of survival. So I think children are our future of our nation, and they are our foundation, if we think in that manner. The way we nurture and protect them today will decide the destiny of tomorrow. Protecting child rights is not merely the duty of governments or institutions alone. It is a collective responsibility of families, communities, and societies at large. I think you know some of the peoples present over here. In India, children's population may be 30 to 40%. If we neglect children, we will neglect the future of our country. So 1/3 of the population are children. So is there any country we will neglect their future? Do you think so? So we have to address them. We have to care them so that our future will be protected. So all of us of the society, we need to spend more time for the children. If the adults have the adults' right, like social and economical rights, why not the children will have the same? They are not the separate category of human beings. If we spend time for the children, we will build the future of the country. The children are our next generation. We cannot forget about them. 1 in every 5 child in the world is in India.
every day 63,000 Indian children are born. Every day 63,000 children are born in India. In India, it is taking its time, although there are so many things already. है जो बच्चे का पढ़ाई न छूटे, बच्चे पढ़े। और हम बोल सकते हैं हमारा प्रदेश में कुछ एरिया में, जैसे हम मैंने भी बताया था, कुछ एरिया में ये प्रॉब्लम है, ड्रग्स भी है, इसलिए बॉर्डर एरिया है, आप लोग जानते हैं, एक तरफ मिजोरम है और मिजोरम के बाद ही म्यांमार आता है, एक तरफ बांग्लादेश है, उसके कारण से ड्रग्स भी है और थोड़ा चाइल्ड मैरिज भी है। लेकिन हमारे दफ्तर बार हमारा जो चाइल्ड कमेटी है और हमारा जो CWC है, बाकी जो हमारा महिला कमीशन है, उनके साथ बैठते हैं, पुलिस से बात करते हैं, SDM से बात करते हैं, उससे भी हम लोग उम्मीद करते हैं बहुत जल्दी हम लोग निपटेंगे। और हमारे यहाँ पे बहुत संख्या में एक स्वावलंबन ग्रुप जो होता है, SHG जो ग्रुप होता है, ये SHG ग्रुप के बहुत सारे महिलाएं, 55,000 महिला ग्रुप है, जिसमें करीब 5.5 लाख महिला जुड़े हैं। उस महिला को भी हम लोगों ने इसी मुहिम में जोड़ रहे हैं, इसलिए हम लोग उस महिला हर घर के, हमारे यहाँ पे करीब 9.5 लाख परिवार है, तो ऑलमोस्ट आधा जो जनसंख्या है परिवार की 5.5 लाख है, तो उसके आधा से ज्यादा परिवार से लोग उसी मुहिम में जुड़े हुए SHG ग्रुप के हैं। तो उसमें भी हम लोगों ने ये एजेंडा दिया है, तो वहाँ पे भी ये चर्चा हो, जो चाइल्ड मैरिज ना हो, चाइल्ड मैरिज कोई करा नहीं पाए, तो मेरे उम्मीद है जो बहुत जल्दी हम लोगों ने ये जो प्रॉब्लम है हम लोग निपट लेंगे। और ड्रग्स के लिए भी हम लोग बहुत CM साहब देखते हैं और बहुत स्ट्रिक्टली उससे हम लोग काम कर रहे हैं, जो वो भी बंद हो, किसी भी हमारे जो बच्चे हैं वो ड्रग्स के साथ जोड़ ना पाए। हमारे यहाँ पे बहुत सारे हम लोगों ने जो होम चलाते हैं, होम में भी इनको अलग अलग प्रोफेशनल ट्रेनिंग कराते हैं। आपने वीडियो में देखा होगा, उनको जैसे जूडो, कराटे, कुछ बनाना है। और मैं से बात कर रहा था, ये पहले शायद कोई प्रदेश होगा जो हमारे होम के हर बच्चे को हम लोगों ने हर साल या फिर 2 बड़ा फेस्टिवल होता है सरकारी, एक बुक फेयर होता है और एक इंडस्ट्रियल फेयर होता है। उस फेयर में, बुक फेयर में हम हमारे सब बच्चे को वहाँ पे लेके जाते हैं, उनको टोकन देते हैं, 500 रुपया के, 1000 रुपए के, 2000 रुपए के टोकन देते हैं और उनको बोलते हैं आपके जो मन में चाहे आप वो खरीदारी करो। ये बच्चों को बस में लेके जाते हैं और उस टाइम लेके जाते हैं जब दूसरे कोई और वहाँ पे पब्लिक ना हो, ऐसे टाइम में ले जाते हैं। जैसे वहाँ पे कोई बुक फेयर में लोग आते 4 बजे से, तो हम 1 बजे से उस दिन बुक फेयर खोलते हैं और उसी बुक फेयर में सब बच्चे को वहाँ लेके जाते हैं, उनको टिफिन कराते हैं, उनसे कल्चरल प्रोग्राम कराते हैं और वही लोग खरीदारी करते हैं। वो जो हम लोग टोकन देते हैं, टोकन से हर बुक, कोई बुक खरीदता है, कोई कॉस्मेटिक्स खरीदता है, कोई दूसरा आइटम खरीदता है। तो ये जो इनोवेटिव एक थोड़ा सा हम लोगों ने इनको अलग से कुछ मोटिवेट करने के लिए कोशिश करते हैं। दूसरा है हमारे यहाँ पे एक पैरा गेम बहुत बड़ा फेस्टिवल करते हैं, त्रिपुरा खेलो त्रिपुरा पैरा गेम, जिसमें करीब हमारा प्रदेश के 4 से 4,500 दिव्यांग बच्चे वहाँ पे पार्टिसिपेट करते हैं। और उसके साथ साथ हमारे होम के जो बच्चे, ये जो मैंने बोला 950 के जैसे होम के बच्चे, ये सब बच्चे वहाँ पे पार्टिसिपेट करते हैं। जो भी कल्चरल इवेंट होता है, ये लास्ट ईयर जब हम लोगों ने किया था, माननीय JP नड्डा जी का जो वाइफ है वो भी आए थे, माननीय मुख्यमंत्री जी रहते हैं और वो बहुत अच्छे कार्यक्रम है। वहाँ पे पूरा 2 दिन का ये इवेंट होता है, अलग अलग टाइप के खेलकूद रहता है और हमारा जो होम के बच्चे हैं, ये सब बच्चे वहाँ पे परफॉर्मेंस करते हैं, कोई गाना गाता है, कोई खेलता है। तो अच्छे हम लोग कोशिश में है जो हमारे बच्चे जो होम में रहता है वो भी ना फील करे जो हम अनाथ है। हम चाहते वो भी रहे जैसे हमारा घर के बच्चे हैं जो हमारा घर में पालते हैं और उसी टाइप के रहे। हम धन्यवाद देते हैं हमारा जयंती दीदी है जो जयंती दत्तवर्मा, उन्होंने भी काफी बार मेरे से बात होता है, रात को 8 बजे 9 बजे होम में विजिट करते। मैं खुद जाता हूँ, हमारा जो डायरेक्टर, हमारा जो सचिव है वो भी जाता है। हम लोग रात को 8 बजे जाके डिनर करते उस बच्चे के साथ अलग अलग होम में। दिन में हम लोग जाते, दोपहर के लंच के टाइम जाते हैं, वहाँ पे जाके लंच करते उनके साथ, देखते। ये बोलने के लिए नहीं, सच महीना में हम लोग दिल से करने का कोशिश करते हैं जो हमारे बच्चे जो घर में हम लोग पालते हैं उसी टाइप के रहे हमारा होम के बच्चे भी। और आज के ये कार्यक्रम में जो लोग उपस्थित है पूरे नॉर्थ ईस्ट से आए, आप लोग सबको धन्यवाद करता हूँ। मंच में दीप्ति को जो In India, it is taking its time, although there are so many things already have mentioned here. So, although it is too late to protect them, how they will be grown up. So many things from the government side, the number of this act has been made, but it is being late. I think
we should emphasize more to protect them. Regarding this child marriage, child labor, so many things have been mentioned here. Juvenile justice, then street children, disabled children. So we have to look after them. At the same time, I firmly believe that the children of this region are full of talent, creativity and resilience. With the right support, they can shine not only in India but also across the world. Childcare institutions in Tripura, we have working tirelessly to safeguard and empower our children. And I am mentioning here some of the highlights like childcare institutions. Here we are running about 44 children care institutions, providing shelter and care to nearly 950 children. We have a juvenile justice mechanism. In all, we have 8 districts in Tripura. All 8 districts of Tripura now have juvenile justice boards and child welfare committees to ensure protection and rehabilitation of children in need. We have sponsorship and foster care. More than 4,200 children are being supported under the sponsorship program. Already, our Honorable Minister already have mentioned, while 38 children have been placed in foster care and proper financial assistance. We have, after care service, 14 young adults have been assisted with guidance, reintegrations after leaving childcare institutions, then adoption. From 2022 to 2025, 28 children have found loving homes through legal adoption. Special juvenile police units, these units are now active in every district, ensuring child-friendly procedures during investigation and care. Then we have one-stop centers. We have 8 operational centers with 2 more sanctioned to provide integrated support to children and women facing violence. We have Childline 1098. Our 24/7 helpline is active throughout the state, ensuring immediate rescue and support for children in distress. Our government prioritizes this universal school enrollment, especially in remote areas, to ensure that no child is left behind. Nutrition and health under ICDS and Poshan Abhiyan, 2.29 lakh children were covered in July 2025 alone, improving nutrition, growth monitoring and prevention malnutrition. There are not schemes, they reflect our unwavering commitment to building a safe, nurturing and empowering environment for every child in Tripura. But we must not stop here. The path ahead requires us to build a culture of respect, protection and equal opportunities for every child. Strengthen awareness generation mechanism, capacity building and community participation. Ensure that no child is left behind, denied education, deprived of dignity or forced to live in fear. Ladies and gentlemen, investing in children is nothing less than investing in our collective future. A child protected and nurtured today becomes a responsible citizen tomorrow. With the blessings of and direction of our Honorable Prime Minister Sri Narendra Modi ji, with compassion and coordinated action, the Northeastern region can indeed emerge as a model region for child rights protection in India. I take this opportunity to extend my heartfelt gratitude to the National Commission for Protection of Child Rights and to our very own Department of Social Welfare and Social Education Government of Tripura for organizing this important convention. Let us all work hand in hand to ensure that every child in our region grows up in an environment of safety, dignity and education and opportunity. Thank you. States to safeguard and advance the rights of our children. आज का ये अवसर Tripura's traditional Risha and flower bouquet.
We shall now felicitate Secretary, Department of Social Welfare and Social Education, Government of Tripura. अवस्था जो है वो दीर्घकालीन रहनी चाहिए, वो शरारतें होनी चाहिए, वो मस्ती होनी चाहिए, ये जीवन विकास के लिए बहुत जरूरी होती है. Every child deserves a nurturing, supportive and safe environment to grow. In Tripura, this vision is being translated into reality through both institutional and non-institutional care. In child care institutions, children in need of care and protection are given the opportunity to continue their education in regular schools. This becomes the foundation of a brighter future. Privilege and an honor to be here today to be a part of the inaugural session. We shall now felicitate Chairperson SCPCR Manipur Sri Kesam Pradeep Kumar. Dr. Manik Saha. Thank you. I now request Secretary, Department of Tripura, Sri Tinku Rai sir, Honorable Chairperson and Additional Secretary, held at Pragya Bhavan Agartala, organized by the National Commission for Protection of Child Rights in collaboration with the Social Welfare and Social. Next, we shall present the memento. Ma Durga, symbolizing the Shakti and inspiration that she bestows upon all of us. The Government of Tripura for hosting this important convention, and I deeply value the presence of the Honorable Chief Minister, who has always extended support towards child-centric policies. Together, let us resolve that the voice of every child in the Northeast is heard, protected and nurtured. NCPCR stands to its commitment towards extending all possible support for resolving any and all issues concerning the rights of children with swiftness. We have a dedicated Northeastern cell working for this purpose. Thank you, Jai Hind. Good wish. Many children are compelled into hazardous work or domestic servitude. Remote areas and economic hardships increase school dropout rates. Rising cases of drug abuse amongst adolescents pose serious risks. Displacement due to ethnic tensions or economic migration disrupt children's lives. NCPCR has hosted several portals, including Bal Swaraj, Boxer Tracking Portal, Children in Street Situation, Masti, Ghar, Out of School Children Initiatives, etc. However, there is a noted trend of lack of reporting, incomplete reporting or no reporting of information by the concerned state, district level authorities, leaving the portals redundant. I would like to draw attention of all the police officials, CWC members, JJB members sitting here to kindly ensure that these portals which were made to track the progress of the child are not left incomplete for want of information from your end. Most importantly, there are challenges in effective implementation of the provisions of POCSO Act and JJ Act. To address this issue, we have organized this one-day regional convention. We will be dwelling upon the topics in greater length in subsequent state-level workshops, consultations and conferences. To address these challenges, I urge all departments and state commissions to work in convergence with NCPCR on strengthening implementation of POCSO Act with specialized training for police, judiciary and frontline workers, ensuring functional child welfare committees and juvenile justice boards in all districts, ensuring coordination among state labor, education and police departments to identify and rehabilitate child laborers and trafficked children,
promote awareness in schools and communities so that children know their rights and avenues for redressal. Movies like we just saw would help a great deal in creating this awareness. Leverage technology through portals like Ghar for monitoring children in institutional care and tracking repatriation of trafficked minors. Through this platform, I appeal earnestly to all SCPCRs, senior officers and other functionaries gathered here today. Let us resolve to place the child at the center of every policy and program. Development is incomplete if even a single child is left behind. The Northeast, with its immense potential, can become a model for child rights if we work hand in hand. Sir, I had the opportunity to visit a CCI, a SA and Anganwadi this morning, and I am very happy to note all the great arrangements, the happy faces in the children's homes, and I made a few observations which I shared with the Secretary of the State. And my request to all of you to keep looking after our children in this manner only. This is our commitment to ourselves, to our nation, to our government. या चाइल्ड ट्रैफिकिंग है, ये सब कुछ हम लोग देखने में आता है। इसका बड़े रीजन है जो सबसे बड़ी एरिया है, करीब 850 किलोमीटर हमारे प्रदेश का 84% एरिया है जो बॉर्डर एरिया है, जो फेंसिंग एरिया है, तो इसके कारण से भी ये आता है। लेकिन हमारा सरकार उस विषय के ऊपर बहुत सख्त कार्रवाई करते हैं और उसके से निपटने के लिए बहुत अलग अलग हम लोग सेमिनार वगैरह है और पुलिस और एजुकेशन दफ्तर हम लोग काम करते हैं। हमारे प्रदेश में अभी 44 चाइल्ड होम काम करता है, जिसमें करीब 950 बच्चे जो रहता है और उसमें भी 14 बच्चा है जो आफ्टर केयर में भी रहता है। स्पॉन्सरशिप स्कीम आपने वीडियो में देखा है, करीब 4234 बच्चे को हम लोग मंथली 4000 रुपए करके जो उनके लिए स्पॉन्सरशिप स्कीम में हम लोग देते हैं। हमारा प्रदेश में TCPCR काम करता है और हमारा यहाँ पे आप लोग जानते हैं जो 8 जिला में है CWC भी काम करता है और अच्छा काम करता है। हम लोग जुवेनाइल जस्टिस फंड से आपने देखा होगा, यहाँ पे हम वीडियो में दिखाया, जिनको बहुत सारी बीमारियों के लिए 3 लाख रुपए तक देते हैं और हर मंथ हम लोगों ने अच्छा संख्या में करीब 20 से 25 बच्चे ऐसे जो गरीब बच्चे आता है उनको हम लोग देते हैं। और हमारे यहाँ पे ICDS जो प्रोजेक्ट है, ICDS प्रोजेक्ट में 57 ICDS प्रोजेक्ट है, जिसमें हमारी आंगनवाड़ी जो वर्कर है उसमें 2 लाख उनके सेशन भी है। ये माननीय मुख्यमंत्री चला जाएगा, उनके बहुत सारे
পাইপ দিব কাটা হবে কারণে আপনারা ডেপুটেশন দিয়ে আজকে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000 জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার্স এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইল গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ESI বা আপনার বোনাস, অ্যাসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে হয়, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে 1 দফা দাবি, 12 দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। 1 দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই, তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছে। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম 26,000 টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরার পয়সা দিয়ে কিনতো। আমাদের বক্তব্যে ড্রেস দিতে হইব, কাজের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি, টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। মজুরিও এখানে এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। 2005 সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টটাও ওইখানে তারা ফলো করে না, লেবার ডিপার্টমেন্ট, এবং এটা ডিএমএরাই হচ্ছে এটার নিয়োগে পরিচালনার মূল বিষয়বস্তু। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি, এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে, সে অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন, কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না। আমরা বলছি 2005 সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ও অবিলম্বে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের ESI, বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি। আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
বাইরে দিব কাটা হবে কারণে আপনারা ডেপুটেশন দিয়ে আজকে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000, জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার্স এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইলেও গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ESI, আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে হয়, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নাই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে 1 দফা দাবি, 12 দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। 1 দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই, তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছে। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম 26,000 টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরা পয়সা দিয়ে কিনতো। আমাদের বক্তব্য যে ড্রেস দিতে হইব, কাজের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি, টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। মজুরিও ওইখানে এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি, আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। 2005 সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টটা ওইখানে তারা ফলো করে না, লেবার ডিপার্টমেন্ট, এবং এটা ডিএমএরাই হচ্ছে এটার নিয়োগ পরিচালনার মূল বিষয়বস্তু। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি, এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে, সে অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন, কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না। আমরা বলছি 2005 সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ও অবিলম্বে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের ESI, বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি। আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
প্রাইজ দিব কেন হবে কারণে আপনারা ডেপুটেশন দিয়ে যাচ্ছেন? আজকে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000, জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইলেও গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ESI, আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে হয়, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রুত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে 1 দফা দাবি, 12 দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। 1 দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই, তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছে। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম 26,000 টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরার পয়সা দিয়ে কিনতে। আমাদের বক্তব্য ড্রেস দিতে হইব, কাজের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি, টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। মজুরিও ওইখানে এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। 2005 সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টটা ওইখানে তারা ফলো করে না, লেবার ডিপার্টমেন্ট, এবং এটা ডিএমএরাই হচ্ছে এটার নিয়োগে পরিচালনার মূল বিষয়বস্তু। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি, এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে, সে অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন, কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না। আমরা বলছি 2005 সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ও অবিলম্বে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের ESI, বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি। আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রাইজ দিব কেন হবে
কারণে আপনারা ডেপুটেশন দিয়ে যাচ্ছেন? আজকে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000, জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার্স এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইল গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ESI বা আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে হয়, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে 1 দফা দাবি, 12 দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। 1 দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই, তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছে। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম 26,000 টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরার পয়সা দিয়ে কিনতো। আমাদের বক্তব্য যে ড্রেস দিতে হইব, কাজের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি, টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। মজুরিও এখানে এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। 2005 সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টটা ওইখানে তারা ফলো করে না, লেবার ডিপার্টমেন্ট, এবং এটা ডিএমএরাই হচ্ছে এটার নিয়োগে পরিচালনার মূল বিষয়বস্তু। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি, এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে, সে অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন, কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না। আমরা বলছি 2005 সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ও অবিলম্বে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের ESI, বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি। আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। দিব কেন হবে? কারণে আপনারা ডেপুটেশন দিয়ে যাচ্ছেন? আজকে
প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000, জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না। সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার্স এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইল গ্রামের প্রান্তিক অংশের মানুষ, SC, ST, OBC, অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ESI বা আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে। কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের মানে পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় এখানে উপস্থিত হয়েছেন এলাকার জনপ্রতিনিধি তথা মেয়র কাউন্সিল বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে, আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। তার জন্য সকলকে, সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সঙ্গে আছে আমার কাউন্সিলর এবং মন্ডল প্রেসিডেন্ট এবং এখানে ওয়ার্ডের নেতৃত্ব আছে, আরও আমার মাইনরিটি ভাইরা আছে। সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল। আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি, আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে অরণ্য ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ, কারণ একটা গাছ একটা প্রাণ। আমরা বলি গাছ যদি না থাকে আমাদের জীবনও থাকবে না। আমাদেরকে অক্সিজেন দেয় তারা। তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না। তার জন্য আমাদের সবাই আমরা একসঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো। তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, যে লক্ষ্যমতে চলছে, আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং বিকশিত ত্রিপুরা বানাবো। ধন্যবাদ। আমি বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে ওনাকে অসংখ্য পরিচিত মুখ বিধায়ক যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে মাইকে নাম পের এক পেड़ লাগানা, সবাই আমরা মার নামে একটা গাছ আমরা লাগাবো। আমরা যদি সবাই যদি মার নামে যদি একটা গাছ লাগায়, আমাদের ত্রিপুরা গ্রিন ত্রিপুরা হবে। তার জন্য সবার কাছে আহ্বান রাখবো, সবাই যেন একটা করে মার নামে একটা গাছ লাগায়। ধন্যবাদ। খুবই আনন্দিত ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স এবং স্টেটিস্টিক্সের পক্ষ থেকে যে আজকে আমরা মাননীয় মন্ত্রী যিনি কিনা
ত্রিপুরা রাজ্যের একজন খুব পরিচিত। আজকে শুভ দিন আমাদের মোল্লাপাড়া জেবি স্কুল তথা এলাকার জন্য। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে দুই কন্যাকেও হত্যা করা হয়। একে একে সেই বিষ্ণুই সম্প্রদায়ভুক্ত 300 আজকে 28শে অগস্ট দিনটিকে অমৃতা দেবীর বলিদান তথা পর্যাবরণ দিবস হিসাবে আমরা পালন করি। অমৃতা দেবী বিষ্ণুই ওনার যে আত্মবলিদান প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, রাজস্থানের যোধপুরের মহারাজা অভয় সিং এর বৃক্ষ যেটা বটবৃক্ষ নামে পরিচিত, সেই বৃক্ষ কাটার আদেশ দেওয়া হয়েছিল। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তপন ভট্টাচার্য মহোদয়। আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস 5 নমস্কার সবাইকে। আজকে আপনার সামনে কিছু জানেন বাস একটু জলটা সুযোগ একটা হ্যান্ড একটা প্লাস্টিকের একটা রাখা মিনিস্টার দেখতে আছে আমার মেয়ের লাগে মেয়ের সাথে কাউন্সিলর লাগে লাগে না লাগে আগ লাগবে না লাগবে মাটি অল্প দেন। এখানে উপস্থিত হয়েছেন এলাকার জনপ্রতিনিধি তথা মেয়র কাউন্সিল বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। তার জন্য সকলকে সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সঙ্গে আছে আমার কাউন্সিলর এবং মন্ডল প্রেসিডেন্ট এবং এখানে ওয়ার্ডের নেতৃত্ব আছে, আরও আমার মাইনরিটি ভাইরা আছে। সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল। আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি, আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে অরণ্য ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ। কারণ একটা গাছ একটা প্রাণ। আমরা বলি গাছ যদি না থাকে আমাদের জীবনও থাকবে না। আমাদেরকে অক্সিজেন দেয় তারা। তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না। তার জন্য আমাদের সবাই আমরা একসঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো। তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, যে লক্ষ্য মধ্যে চলছে, আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং বিকশিত ত্রিপুরা বানাবো। ধন্যবাদ। আমি বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে ওনাকে অসংখ্য পরিচিত মুখ বিধায়ক যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে মাইকে নাম পের এক পেড় লাগানা, সবাই আমরা মার নামে একটা গাছ আমরা লাগাবো
আমরা যদি সবাই যদি মার নামে যদি একটা গাছ লাগায় আমাদের ত্রিপুরা গ্রিন ত্রিপুরা হবে। তার জন্য সবার কাছে আহ্বান রাখবো, সবাই যেন একটা করে মার নামে একটা গাছ লাগায়। ধন্যবাদ। খুবই আনন্দিত ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স এবং সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে যে আজকে আমরা মাননীয় মন্ত্রী যিনি কিনা ত্রিপুরা রাজ্যের একজন খুব পরিচিত, আজকে শুভ দিন আমাদের মোল্লাপাড়া জেবি স্কুল তথা এলাকার জন্য। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে দুই কন্যাকেও হত্যা করা হয়। একে একে সেই বিষ্ণুই সম্প্রদায়ভুক্ত 300 আজকে 28শে অগস্ট দিনটিকে অমৃতা দেবীর বলিদান তথা পর্যাবরণ দিবস হিসাবে আমরা পালন করি। অমৃতা দেবী বিষ্ণুই ওনার যে আত্মবলিদান প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, রাজস্থানের যোধপুরের মহারাজা অভয় সিংয়ের বৃক্ষ যেটা বটবৃক্ষ নামে পরিচিত, সেই বৃক্ষ কাটার আদেশ দেওয়া হয়েছিল। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তপন ভট্টাচার্য মহোদয়। আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস 5 নমস্কার সবাইকে। আজকে আপনার সামনে তো জানেন বাস একটু জলটা সুযোগ একটা হ্যান্ড একটা প্লাস্টিকের একটা রাখা আসলে মিনিস্টার দেখতে আছে আমার আগ লাগবে না, লাগবে মাটি অল্প দেন। আপনি এখানে উপস্থিত হয়েছেন এলাকার জনপ্রতিনিধি তথা মেয়র কাউন্সিল বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। তার জন্য সকলকে সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সঙ্গে আছে আমার কাউন্সিলর এবং মন্ডল প্রেসিডেন্ট এবং ওয়ার্ডের নেতৃত্ব আছে, আরও আমার মাইনরিটি ভাইরা আছে। সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল। আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি, আমরা ऑफिस रहेगा, रिकॉर्ड रूम रहेगा और स्टाफ के लिए भी
আমরা ফল সিলিং করব একটা স্যার একটার পরে একটা গরম লাগে এটা ডাক্তার কমপ্লিট হলে আমরা ফল সিলিং করানোর পরে আমরা ওয়াল খতম করব ওয়ালটা টাইলস লাগাবো রেজিস্ট্রেশন কাউন্টার ডিসপেন্সারি স্যাম্পল কালেকশন আর কাউন্টার ল্যাবরেটরি এটার মধ্যে আর আগেরটা যেটা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ বা বিশেষ উদ্দেশ্য আগরতলা শহরবাসী তথা এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা আগরতলা পৌরসভার দায়িত্ব নিয়েছে স্কুলের কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আনুষ্ঠানিকভাবে উনি ফাউন্ডেশন ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আগে তো সেই মোতাবেক আমরা প্রায় ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি সেদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিগ্রি সহ আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়াররা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শন এসেছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময় মতো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় 18,000 স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখানে এমএসও থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছু করা হবে তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইবো যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিলবে সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই শহরবাসী থ্যাংক ইউ ऑफिशियल एरिया पूरा इस साइड में रखना पूरा ऑफिस रहेगा रिकॉर्ड रूम रहेगा और स्टाफ के लिए भी पालन करना কত মুশকিল আড়াইতে ভালো ये कोई सर मैंने की को মানে এই सर এই বর্তমানে রেজিস্ট্রেশন এই সব কাজ
আমরা ফল সিলিং শুরু করি একটা স্যার একটার পরে একটা করণ লাগে এটা ডাক্তার কমপ্লিট হলে আমরা ফল সিলিং স্টার্ট করি ফল সিলিং করানোর পরে আমরা ওয়াল খতম করবো ওয়ালটা টাইলস লাগাবো registration doctor dispensary sample collection আর doctor's laboratory এটার মধ্যে আর আগেরটা যেটা Tabaylara baik tabelu itu আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ বা বিশেষ উদ্দেশ্য আগরতলা শহরবাসী তৎসঙ্গ এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হসপিটাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা আগরতলা পৌরসভার দায়িত্ব দিয়েছে এটা কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আনুষ্ঠানিকভাবে উনি আনুষ্ঠানিক ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডেপুটি কমিশনার সহ আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়াররা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শনে এসেছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময় মতো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় 18,000 স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখানে এমএসএ থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছু করা হয় তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইবো যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিলবে সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই শহরবাসী থ্যাংক ইউ ऑफिशियल एरिया पूरा इस साइड में रखना पूरा ऑफिस रहेगा रिकॉर्ड रूम रहेगा और स्टाफ के लिए भी बाला मिलना কত মুশকিল আড়াইতে বালি यो कोई सर सर रजिस्ट्रेशन ये सब का মিটিং
বাকি বিক্রি করছিল এবং একটা টেবিলের উপরে অর্ডার দিবা আইব আমরা ফল সিলিং করব একটা স্যার একটার পরে একটা গরম লাগে এটা ডাক্তার কমপ্লিট হলেই আমরা ফল সিলিং লাগাই ফল সিলিং করানোর পরে আমরা ওয়াল খতম করব ওয়ালটা টাইলস লাগাবো registration counter, dispensary, sample collection আর counter laboratory এটার মধ্যে আর আগে যেটা Tabelere baik tabel itu আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ বা বিশেষ উদ্দেশ্য আগরতলা শহরবাসী তথা এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা আগরতলা পদ্মশ্রীর দায়িত্ব নিয়েছে এটা কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আনুষ্ঠানিকভাবে উনি ফাংশন ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তো সেই মোতাবেক আমরা প্রায় ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিগ্রি সহ আমাদের আধিকারিকরা আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শনে এসেছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময়মত শেষ করতে পারবো এবং জনগণের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় 18,000 স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখানে এমএসও থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছু করা হয় তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরাও চাইবো যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিলবে সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই শহরবাসী থ্যাংক ইউ ऑफिशियल एरिया पूरा इस साइड में रखना है पूरा ऑफिस रहेगा रिकॉर्ड रूम रहेगा और स्टाफ के लिए भी बाला मिलना কত মুশকিল আড়াইতে বালিশ ये कोई পর্যাবরণ দিবস পালন করা হচ্ছে পাশাপাশি আজকের অমৃতা দেবীর বলিদান দিবস বিশেষ করে অমৃতা দেবীর এই বলিদান দিবসকে স্মরণীয় করা রাখার উদ্দেশ্যে আমরা সারা ভারতবর্ষব্যাপী বিএমএস এর উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা বৃক্ষ কাটার জন্য আড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের 363 জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান রাজা তাদেরকেও বলি মানে হত্যার
হত্যার জন্য তাদেরকে আদেশ দেন প্রজাদের সৈন্যদের সেখানে বলি দেওয়া। এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পর্যাবরণ দিবস, সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, পানীয় জল সংরক্ষণ করা, জল সংরক্ষণ করা, স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা, পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা। আমাদের পাথেয় আমরা গাছ লাগিয়ে গেলাম, বৃক্ষরোপণ করলাম, কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না, সেটাকেও লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য, স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, সুন্দর পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি এবং সবাইকে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং গুরুজনদের আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। ভারতীয় মজদুর সংঘ আমার রহে, ভারতীয় মজদুর সংঘ আমার রহে। পর্যাবরণ দিবস পালন করো, পর্যাবরণ ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করো, পর্যাবরণ দিবস পালন করো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ভারতীয় মজদুর সংঘ আমার রে, বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করুন, পর্যাবরণ দিবস পালন করুন। ভারত মাতা কি সব লাগায় না, একটা ঢুকে ওইদিকে সব পত্র লাগায় না। माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीएमएस, बीएमएस।
আজকে জুলাইবাড়ির যুব সংঘ এই সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সারা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বছরের মতো যেভাবে গণেশ পূজা হচ্ছে, তাই সেটাকে কেন্দ্র করে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যুব সংঘ এই সামাজিক সংগঠনের মাধ্যমে এবারে প্রথমবার গণেশ পূজা সেটা শুরু করেছেন এবং উদ্বোধক হিসেবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী দাদা উনি এসেছেন। ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে উনি উদ্বোধন করেছেন। তাই আগামী 31 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। তাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এই শুভ উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেকে, যুব সংঘের যারা সামাজিক সংগঠনের যারা যুবক ভাইরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের আজকে এই উৎসবটা আমরা শুরু করতে পেরেছি। সাধারণ যারা আমাদের জুলাইবাড়িবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আগামী 5 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বহিরাজ্য থেকে শিল্পীরা আসবে।